উনি এই দেশের নাগরিক, উনি যখন ইচ্ছা আসতে পারেন। কথা হচ্ছে যে কেউ কেউ বলছে ওনার কাছে তো পাসপোর্ট নাই, ওনার কাছে তো যে ট্রাভেল ডকুমেন্ট নাই। আপনারা অস্থির হচ্ছেন কেন? যারা এই কথা বলছেন আপনাদের প্রবলেমটা কি? ইটস নট সো ইজি স্যার, ইটস নট সো ইজি। শি ইজ দি ডিফ্যাক্টো প্রাইম মিনিস্টার, রিজাইন করে নাই। নাম্বার টু, ওনার অ্যাসাইলাম নাই, ওনার রেফিউজি নাই, ওনাকে ইন্ডিয়া প্রাইম মিনিস্টারের প্রোটোকল দিয়ে রেখেছে। আপনাকে ইন্ডিয়ার সাথে আলাপ করতে হবে, শেখ হাসিনার সাথে আলাপ করতে হবে, পাতায় বসে আপনাকে এই সিদ্ধান্তগুলি নিতে হবে। ইটস নট সো ইজি স্যার, ইটস নট। আপনি তো রেড করেন, নোটিশও দিতে পারবেন না। আমার মতে লিগালি শি কন্টিনিউস টু বি দ্য ডি ফ্যাক্টো প্রাইম মিনিস্টার, বাট আমার একটা ডিজোরে প্রাইম মিনিস্টার আছে। এখন ধরেন যদি শেখ হাসিনা বা ইন্ডিয়া দে ওয়ান্ট টু ক্রিয়েট আ প্রবলেম, দে ক্যান। এক্সাম্পল আছে, প্রেসিডেন্টস আছে, আপনার লিডার প্রেসিডেন্টস আছে। কি আমরা এই দেশটাকে ভাগাভাগি করব? গভর্নমেন্টের কোনো মন্তব্য নাই। এখন পর্যন্ত কারো মন্তব্য পাওয়া যায়নি। কারেক্ট, কারেক্ট। সো ইউ ক্যান আন্ডারস্ট্যান্ড যে গভর্নমেন্টের সিচুয়েশনটা কি। গভর্নমেন্ট জানে এবং বুঝতে পারছে এইসব আমিনুল টামিনুলের আর এই যে নাহিদ তাহিদের বক্তব্য দিয়ে তো কিছু হবে না। It's the government which is in charge. Government will have to decide. Government is quiet. একদম চুপ। আমাদের সঙ্গে এই মুহূর্তে যুক্ত রয়েছেন সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী অ্যাডভোকেট মহসিন রশিদ। অ্যাডভোকেট মহসিন রশিদ, আপনার কাছে প্রথমে যে প্রশ্নটি রাখতে চাই সেটি হচ্ছে যে শেখ হাসিনা বাংলাদেশে ফিরে এসে আত্মসমর্পণের যে ঘোষণা দিয়েছেন, এখন তিনি ফিরে আসতে পারবেন কি পারবেন না, সরকার তাকে আসতে দিবে কি দিবে না, নানান ধরনের প্রশ্ন উত্থাপিত হয়েছে। সেই জায়গা থেকে মানবতা বিরোধী অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর তিনি রোববারই মন্তব্য করেছেন যে তার এইভাবে ফিরে আসার কোনো সুযোগ নেই। ভারত আইনগত প্রক্রিয়ার মাধ্যমে তাকে যদি ফেরত পাঠায় তবে তিনি ফেরত আসতে পারবেন। আসলে যে প্রত্যর্পণ চুক্তি রয়েছে সেই চুক্তির অধীনে শেখ হাসিনা পড়েন কিনা, অথবা এখানে ভারতকে কেন মুখ্য ভূমিকা পালন করতে হবে, আপনার কাছে সেই প্রশ্ন রাখছি। এবং আপনি চিফ প্রসিকিউটর মোহাম্মদ আমিনুল ইসলামের বক্তব্যের সঙ্গে একমত কিনা? এটা একদমই না ওর বক্তব্যের সাথে। একটা জিনিস বুঝতে হবে আমাদেরকে, সেটা হলো যে শেখ হাসিনা প্রধানমন্ত্রী হিসাবে দেশ থেকে নিয়ে যাওয়া হয়েছে। উনি যান নাই, উনি পালান নাই। আমাদের সিকিউরিটি এজেন্সি বা যারা তখন সরকার নিয়েছিল, আর্মি আর এরা, তারা উনাকে হেলিকপ্টারে বসিয়ে, প্রধানমন্ত্রীকে হেলিকপ্টারে বসিয়ে, প্রধানমন্ত্রীকে তেজগাঁ নিয়ে C-130 বসিয়ে ইন্ডিয়াতে প্রধানমন্ত্রী হিসাবে ছেড়ে এসেছেন এবং সেখানে আনুষ্ঠানিকভাবে ভারতবর্ষের একজন মন্ত্রী ওনাকে সেখানে রিসিভ করেছে ওই এয়ারফোর্স বেসে। কথা হচ্ছে উনি তখন প্রধানমন্ত্রী দেশে। আমরা সংবিধানকে সম্মানিত রেখেছি, আমরা বলি নাই যে সংবিধান আমাদের এটা বাতিল হয়ে গেছে বা কিছু হয়েছে। সেখানে স্পষ্ট ভাষায় লেখা আছে যে প্রধানমন্ত্রী আরেকজন প্রধানমন্ত্রীকে ক্ষমতা হস্তান্তর করবেন। এই সুযোগটা হয় নাই। এখন আপনি দেশের প্রধানমন্ত্রীকে যখন নিয়ে যাচ্ছেন আরেকটি দেশে, তখন নিশ্চয়ই আপনি সেখানকার সে দেশের লোকজনের সাথে, সরকারের সাথে, আর্মির সাথে, আর্মি চিফ সেখানকার, ওদের সাথে আলাপ আলোচনার মাধ্যমে নিয়ে গেছেন, ওনাকে রেখে এসেছেন। এখনো দিল্লিতে ওনার যে প্রটোকল আছে, উনি যেভাবে ওনাকে রাখা হয়েছে, ইট ইজ দি প্রটোকল অফ আ প্রাইম মিনিস্টার। উনি এই দেশের নাগরিক, উনি যখন ইচ্ছা আসতে পারেন। কথা হচ্ছে যে কেউ কেউ বলছে ওনার কাছে তো পাসপোর্ট নাই, ওনার কাছে তো কি বলে ওই যে ট্রাভেল ডকুমেন্ট নাই।
আপনারা অস্থির হচ্ছেন কেন? যারা এই কথা বলছেন আপনাদের প্রবলেমটা কি? সে দেশের নাগরিক, সবাই জানে। 12 এই দেশের 18 কোটি লোক জানে যে শেখ হাসিনা বাংলাদেশের নাগরিক। উনি পাসপোর্ট নিয়ে আসবেন, পাসপোর্ট বিহীন আসবেন। আপনারা যখন নিয়ে গেছেন ওনাকে কি ওই ডিপ্লোম্যাটিক পাসপোর্ট সাথে দিয়েছেন? Did she carry the passport? Did she go to the Indian immigration? এয়ারফোর্স বেসে তো কোনো ইমিগ্রেশন নাই। অবান্তর কথাবার্তা বলে লাভ নাই। She is the de facto প্রাইম মিনিস্টার অফ বাংলাদেশ। পরবর্তীতে সিনারিও চেঞ্জ হয়েছে। আমার একটা ডিজুরে প্রাইম মিনিস্টার এখন আছে, তারেক রহমান সাহেব আছেন প্রধানমন্ত্রী দেশের। উনাকে ইন্ডিয়া কংগ্রেচুলেশন জানিয়েছে। প্রধানমন্ত্রী চিঠি, ইন্ডিয়ান প্রধানমন্ত্রী উনাকে চিঠি দিয়েছেন, উনাকে দাওয়াত দিয়েছেন উইথ ফ্যামিলি টু কাম টু ইন্ডিয়া। কাকে দিয়েছে? প্রাইম মিনিস্টারকে, তারেক রহমান, প্রাইম মিনিস্টার তারেক রহমানকে। এখন এইখানে উনি যখন ওট নিচ্ছেন তখন একজন উচ্চ, এক হাই লেভেলের একটা ডেলিগেশন এসেছে, and he was, India was represented. So এখন কোয়েশ্চেন হচ্ছে যে আমাদের একটা ডাইলেমা আছে। একদিকে আমাদের ডিফ্যাক্টো প্রাইম মিনিস্টার আছেন যিনি রিজাইন করেন নাই। দের ইজ নো ডকুমেন্ট, দের ইজ নো ইনস্ট্রুমেন্ট টু সে দ্যাট শেখ হাসিনা ইজ নো মোর আ প্রাইম মিনিস্টার। She, আমার মতে, legally she continues to be the de facto prime minister, but আমার একটা ডিজোরে প্রাইম মিনিস্টার আছে। তো এখন কথা হচ্ছে, আমার প্রশ্ন হচ্ছে যে এই কথাগুলো তো আপনি বলছেন এবং সেইগুলো তো এখন তো প্রায় মীমাংসিত, যেহেতু যে সেই নির্বাচনে যে কজন মানুষই অংশগ্রহণ করুক না কেন, একটা নির্বাচনের মাধ্যমে তারেক রহমান সাহেব প্রধানমন্ত্রী হয়েছেন। আর আপনি উনি ডিজোরে প্রাইম মিনিস্টার দেশের। একটা শব্দ আছে আইনে ডিজোরে, আর একটা শব্দ হচ্ছে ডিফ্যাক্টো। উনি ডিজোরে প্রাইম মিনিস্টার আছেন। আচ্ছা ধরেন একটা কথার কথা বলি, আজকে যদি শেখ হাসিনা প্রবলেমস ক্রিয়েট করতে চায়, সে পারবে কি পারবে না? অফকোর্স সে পারবে। আজকে ধরেন প্রাইম মিনিস্টার সে যদি কোনো নির্দেশ দেয় সেখান থেকে পুলিশকে, আর্মিকে বা অন্য কাউকে, ওর মধ্যে কেউ মানলো কেউ মানলো না, এরকম একটা পরিস্থিতি, জটিল পরিস্থিতি সৃষ্টি হতে পারে। Therefore I say যে গভর্নমেন্ট should decide যে ইন্ডিয়ার সাথে আলাপ করে ট্রাইপার্টাইট, বাংলাদেশ, ইন্ডিয়া এন্ড শেখ হাসিনা টুগেদার they will have to decide যে উনি কিভাবে আসবেন, ওনার সিকিউরিটি কি হবে, উনি প্লেনে আসবেন না রাস্তায় আসবেন, নানান। আপনি দেখেন, আপনাকে লেট মি টেক ইউ টু লিবিয়া। লিবিয়ার আজকে সিচুয়েশন কি? আপনি মেরে ফেলেছেন গাদ্দাফিকে, তারপরে কি হয়েছে? একটি বড় অংশ ওই দেশের ইস্ট এন্ড সাউথ সেটা জেনারেল হাফতারের দখলে আছে। আর একটি অংশ আছে যে গভর্নমেন্টকে ন্যাশনাল মানে ইন্টারন্যাশনালি রেকগনাইজ করা হয়েছে, সেটা হলো এক অংশ তাদের কন্ট্রোলে কিছু আছে, ওকে ইন্টারন্যাশনালি রেকগনাইজ করে। এখন ধরেন যদি শেখ হাসিনা বা ইন্ডিয়া দে ওয়ান্ট টু ক্রিয়েট আ প্রবলেম, দে ক্যান। এক্সাম্পল আছে, প্রেসিডেন্টস আছে, আপনার লিডার প্রেসিডেন্টস আছে। কি আমরা এই দেশটাকে ভাগাভাগি করব বিটুইন টু গ্রুপস? সেটা তো আমাদের জন্য ভালো হবে না। আমরা তো খুব ছোট দেশ, জনসংখ্যা অনেক বেশি। এই জন্যে সরকারকে ট্রাইপার্টাইট ভাবে ডিসিশন নিতে হবে যে কিভাবে উনি আসবেন, ওনার সিকিউরিটি ব্যবস্থাটা কি হবে, এসে উনি কি করবেন, উনি আইসিটিতে সারেন্ডার করবেন, উনি বেল নেবেন, না ওনাকে আপনি ঝুলায় দেবেন, যেরকম নাহিদ ইসলাম বলেছে যে সে ক্যান অনলি কাম বাট ঝুলার জন্য আসবে। এত তো সহজ না এই সিচুয়েশনটা। আমার প্রশ্ন হচ্ছে যে আপনি যে কথাগুলো বলছেন অবশ্যই সেগুলোর প্রত্যেকটারই বেজ রয়েছে এবং আইনগত ভিত্তি আছে কিনা আপনারা ভালো বলতে পারবেন, কিন্তু এই মুহূর্তে যে বিতর্কটি উঠেছে যে
ভারত প্রত্যর্পণ চুক্তির অধীনে তাকে পাঠালেই কেবল রিসিভ করবো। আচ্ছা, আমি যদি প্রথমে আপনাকে জিজ্ঞাসা করি যে প্রত্যর্পণ চুক্তি এই ক্ষেত্রে কেন প্রযোজ্য হবে, আর না হলেও বা কেন হবে না, আর প্রত্যর্পণ চুক্তির কোথাও লেখা আছে কিনা যে কেউ নির্বাসনে থাকলে তাকে ওই চুক্তির অধীনেই, মানে সাজাপ্রাপ্ত কোনো আসামি কেউ নির্বাসনে থাকলে তাকে ওই চুক্তির অধীনেই সংশ্লিষ্ট রাষ্ট্রকে ফেরত পাঠাতে হবে, যেটি মোহাম্মদ আমিনুল ইসলাম আহ মানবতা বিরোধী অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মন্তব্য করেছেন যে যদি কোনো সাজাপ্রাপ্ত আসামি অন্য কোনো রাষ্ট্রে আশ্রিত থাকেন, নির্বাসনে থাকেন, তাহলে তাকে ওই রাষ্ট্রকেই ফেরত দিতে হবে। এই কথার কোনো ভিত্তি আছে কিনা? এটা হলো জিরো। শি ডাজ নট কাম এক্সট্রাডিশনে, তো আসবে না সে। তার কারণ হচ্ছে আপনি ওনাকে ছেড়ে এসেছেন। ইন্ডিয়াতে তো উনি অ্যাসাইলাম নেন নাই, তাই আপনি ওনাকে ছেড়ে এসেছেন। ওনার স্টেটাস তো রেফিউজি স্টেটাস না। আপনি আপনার দেশে যা ইচ্ছা তাই করেন, আপনার এই বাউন্ডারির মধ্যে আপনি আইসিটি করেন, এনসিটি করেন, এলসিটি করেন, যা ইচ্ছা তাই করেন, যেভাবে ইচ্ছা আপনি সাজা দেন। আমরা তো সবাই দেখেছি আইসিটির অবস্থা, আজকে না আগা গোড়াই আমরা দেখছি যে আইসিটি কোনো কোনো দিন কোনো ট্রাইব্যুনাল প্রস্টিটিউটই করা হয়নি। শেখ হাসিনা প্রথমবারের মতন করেছেন, ওটা অন্যায় করেছেন। 24-এ অ্যামেন্ডমেন্ট করে আবার আইসিটি কে, কাজল সাহেবকে সেখানে কাজল যেভাবে কাজ করেছে আইসিটিতে, সে একটি রিভেঞ্জ ভিনজেন্স নিয়ে কাজ করেছে। অ্যাটলিস্ট আনিসুল ইজ নট ডুইং দ্যাট। আনিসুল যে কথাটা বলেছে, হ্যাঁ, আমিনুল ইসলাম যে কথাটা বলেছে, হি ডাজ নট নো, বিকজ এখানে এক্সট্রাডিশনের তো কিছু নাই। দের ইজ নাথিং টু এক্সট্রাডাইট। আমার আমার আরেকটা প্রশ্ন রয়েছে, আরেকটা প্রশ্ন রয়েছে মানে এখন এই বিষয়টি নিয়ে এত জটিলতার সৃষ্টি কেন করা হচ্ছে? আমাদের তো প্রয়োজন আসামির। শেখ হাসিনার সাজাপ্রাপ্ত আসামি আমরা যদি ধরেও নিই যে তিনি প্রকৃত অপরাধী, তার বিচারটা নিশ্চিত করা খুব প্রয়োজন, তিনি যেভাবে আসুন না কেন। এখন তিনি যখন নিজে আসতে চাচ্ছেন, সেখানে একটা কূটনৈতিক জটিলতার সৃষ্টি করা হচ্ছে, আর একটা রাষ্ট্রকে এর মধ্যে জড়ানো হচ্ছে, ভারতকে জড়ানো হচ্ছে। তার মানে কি আসলে গভর্নমেন্ট বা এই যে গণ আন্দোলনের যারা অংশীদার, তাদের আসলে আহ ইচ্ছাটা কি, রেজাল্টটা কি? এগুলো নিয়ে শুধু রাজনীতি করার, নাকি আসলে তাকে আহ শাস্তি নিশ্চিত ওদের করা? ওদের কোনো ডিজায়ার নাই, ওরা ভয়ে আছে। ভয়টা হলো যে শেখ হাসিনা আসলে কি ধরনের পরিবেশ সৃষ্টি হবে বাংলাদেশে। এত তো সোজা না। উনি কি শেখ হাসিনা, দেখেন আমি বেশি বললে আবার মনে হয় যে আই এম ডিফেন্ডিং হার। নো, আই এম নট ডিফেন্ডিং হার। কিন্তু প্রশ্ন যেটা হচ্ছে যে আপনার এত ভয় কেন? উনি কালকে যদি বর্ডার দিয়ে হেঁটে আসেন, আপনি অ্যারেস্ট, স্যার, আপনি তো অ্যারেস্ট করতে পারেন। একটা লোক কি বলতে পারবে দ্যাট শি ইজ নট আ বাংলাদেশি? একটা লোক পাবেন 18 কোটি 20 কোটি লোকের মধ্যে যে বলবে যে সে বাংলাদেশি না? সে তো আসতে চাচ্ছে, সে তো পলাতক না, পলাতক থাকতে চাচ্ছে না। ওকে, আপনি ওকে বিচার করেছেন পলাতক হিসাবে। সি ইজ নট পলাতক। আপনি ওনাকে কেন রেখে এসেছেন সেখানে? সরকার রেখে এসেছে। যিনি তখন কর্তা, জেনারেল ওয়াকারুজ্জামান, যিনি শেখ হাসিনা যাওয়ার আগেই উনি মিটিং এ বসেছেন জামাত, বিএনপি বা আসিফ নজরুলদেরকে নিয়ে। তো ওনারাই তো রেখে এসেছেন, তো ওনারা বলবেন যে কিভাবে আনবেন। আর আপনি তো থার্ড কান্ট্রিকে নিজেই ঢুকিয়েছেন এটার মধ্যে। ইউ হ্যাভ ইনভলভ। আপনি যদি তখন শেখ হাসিনাকে সরিয়ে দিলেন, আপনি যদি উনাকে এখানে একটা সেফ হাউসে বা প্রোটেকশন দিয়ে যদি আপনি রাখতেন, তাহলে তো আর এই থার্ড কান্ট্রিটা আসতো না। এইটার জোগাড় তো আপনি করেছেন। ওনাকে ডিফ্যাক্টো প্রাইম মিনিস্টার আপনারা বানিয়েছেন। তো এখন এই দায়িত্ব তো নিতে হবে। যা করবেন আপনারা করবেন, আলাপ তো করতেই হবে। উইদাউট আলাপ আপনি কিচ্ছু করতে পারবেন না। আপনি কিচ্ছু করতে পারবেন না। ট্রাই টু টেক আলাপ। তো এটা এত সোজা না, এত সহজ, এত মানে ইজি না। আপনাকে এই জিনিসগুলি সব কনসিডার করতে হবে, নাহলে দেশ উইল বি ডিভাইডেড। আমি আপনাকে পরবর্তী আমি আপনাকে আমি আপনাকে লিবিয়ার হাফতারের এক্সাম্পল দিয়েছি। জি,
না সেটি তো হলে তো মানে আমাদের সবার জন্যই সেটি অবশ্যই অনাকাঙ্ক্ষিত, শুধু অনাকাঙ্ক্ষিত নয়, আমরা তো Yes, এটা কল্পনাও করতে পারি না। এই yes. যে এখন একটা জটিলতার সৃষ্টি হয়েছে, গভর্নমেন্ট নিতে চাচ্ছে না, ওইদিকে শেখ হাসিনা আসবেন, আপনার কি মনে হয় পরবর্তীতে রাজনীতি কোন দিকে যাচ্ছে? শেখ হাসিনা কি সত্যি সত্যি চ্যালেঞ্জ জানিয়ে যদি ট্রাভেল ভিসা নাও দেয়, উনি যেভাবে হোক ঢোকার চেষ্টা করবেন? ঢুকার কি আছে? উনি তো এই দেশের নাগরিক, হেঁটে চলে আসবেন, হেঁটে চলে আসবেন। হোয়াট ইজ দ্য প্রবলেম? আপনার বর্ডার তো ওপেন আছে। কত সমস্যা না, গভর্নমেন্ট আর ঢুকতে দেবে না। একটা জিনিস পান না, এইটার উপরে কিন্তু গভর্নমেন্টের কোনো মন্তব্য নাই। গভর্নমেন্টের কোনো মন্তব্য নাই। হ্যাঁ, এখনো পর্যন্ত কারো মন্তব্য পাওয়া যায়নি। কারেক্ট, কারেক্ট। সো ইউ ক্যান আন্ডারস্ট্যান্ড যে গভর্নমেন্টের সিচুয়েশনটা কি। গভর্নমেন্ট জানে এবং বুঝতে পারছে এইসব আমিনুল টামিনুলের আর এই যে নাহিদ তাহিদের বক্তব্য দিয়ে তো কিছু হবে না। It's the government which is in charge. Government will have to decide. Government is quiet. একদম চুপ। কারণটি কি? আপনার কি মনে হয় কারণটি কি? বুঝতে পারছেন, তারপরে তারা কি বলবে, কি করবে? গভর্নমেন্ট বুঝতে পারছে যে আমাদেরকে তো এটা আলাপ আলোচনা করতে হবে, মুখে কথা বললে তো হবে না। ইটস নট সো ইজি স্যার, ইটস নট সো ইজি। শি ইজ দি ডিফ্যাক্টো প্রাইম মিনিস্টার, রিজাইন করে নাই। নাম্বার টু, ওনার অ্যাসাইলাম নাই, ওনার রেফিউজি নাই, ওনাকে ইন্ডিয়া প্রাইম মিনিস্টারের প্রোটোকল দিয়ে রেখেছে। আপনাকে ইন্ডিয়ার সাথে আলাপ করতে হবে, শেখ হাসিনার সাথে আলাপ করতে হবে, পাতায় বসে আপনাকে সিদ্ধান্তগুলি নিতে হবে। ইটস নট সো ইজি স্যার, ইটস নট। আপনি তো রেড করেন, নোটিশই দিতে পারবেন না হাসিনার উপরে। সরি, ওইটা আপনি করতে পারেন, ইন্টারপোলের রেড করেন নোটিশ দিয়েও তো আপনি কিচ্ছু করতে পারবেন না। দিস ইজ নট পসিবল, ইট উইল নেভার বি সার্ভড অন আর্থ। আপনি বলছেন বেশ বোল্ডলি যে শেখ হাসিনাকে দিল্লিতে আরেকটা রাষ্ট্রের প্রাইম মিনিস্টার হিসেবেই প্রোটোকল দেওয়া হচ্ছে। এটি কি আসলে দেওয়া হচ্ছে? যেখানে যেখানে নরেন্দ্র মোদী ভারতের প্রধানমন্ত্রী আমাদের নতুন প্রধানমন্ত্রী তারেক রহমানকে কংগ্রাচুলেট করেছেন, চিঠি দিয়েছেন, দাওয়াত দিয়েছেন, তার রিপ্রেজেন্টেটিভ ভারতের লোকসভার স্পিকারে এসে মানে ওঠে মানে শপথ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, সেখানে আবার তারা প্রধানমন্ত্রী মানে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে কেন প্রধানমন্ত্রীর মর্যাদা দিবে, রানিং প্রধানমন্ত্রী? আপনি জানেন যে শেখ হাসিনা যখন গেল ওই এয়ারফোর্স বেসে নামলেন, ওর পর ইন্ডিয়া একটি অল পার্টি মিটিং করেছে। প্রাইম মিনিস্টার মোদীর নেতৃত্বে অল পার্টি মিটিং, সবাই মিলে একটি সিদ্ধান্ত নিয়েছে। ইট ইজ নট মোদির সিদ্ধান্ত আলোন যে কিভাবে থাকবেন, কোথায় থাকবেন, ওনাকে কি প্রোটোকল দেওয়া হবে, কোন লেভেলে ওনাকে রাখা হবে, এইসব। ইটস দ্য এন্টায়ার ইন্ডিয়ান স্টেট উইচ হ্যাজ ওয়ার্কড অন দিস। এত সোজা তো না এটা যে আপনি মুখে বললেন আর হয়ে যাবে। না, আমি বুঝতে হবে যে তিনি ডিফ্যাক্টো প্রধানমন্ত্রী আইনগত জায়গা থেকে বা আমাদের যে সাংবিধানিক যে বিষয়গুলো রয়েছে অ্যাজ এ লয়ার আপনি আপনার জায়গা থেকে বলছেন, কিন্তু দিল্লি থেকে আসলেই কোনো প্রধানমন্ত্রী হিসেবে তাকে প্রোটোকল দেওয়া হচ্ছে? আর যদি দেয় তাহলে কেন ভারত সেটি করবে? এখন এখানকার একজন প্রধানমন্ত্রীকে তো তারা স্বীকৃতি দিয়েছেন। কি? বিকজ এইটা হলো ডিজুরে প্রাইম মিনিস্টার, উনি ইলেকশনের মাধ্যমে এসেছেন, উনি হলেন এখন এই মুহূর্তে রিয়েল প্রাইম মিনিস্টার, ঠিক আছে? কিন্তু শেখ হাসিনা তো ওই স্টেটাসটা লুজ করে নাই, হারায় নাই ওই স্টেটাসটা। ওর কারণ হচ্ছে ওনার সংবিধান, আপনি তো সংবিধানের উপরেই শপথ নিচ্ছেন, সবকিছু সংবিধানের উপরে করছেন। তো সংবিধানে বলা আছে দ্যাট শি উইল হ্যান্ড ওভার পাওয়ার টু অ্যানাদার প্রাইম মিনিস্টার। এই কারণেই চিফ অ্যাডভাইজারদের সময় বলা হয়েছিল যে এই চিফ অ্যাডভাইজার না, ইউনুস বাটপার না, যারা এর আগে হয়েছেন জজ সাহেবরা, ওদের সময় বলা হয়েছিল দ্যাট হি উইল বি ডিম টু দ্য প্রাইম মিনিস্টার, যেন প্রধানমন্ত্রী উনাকে হ্যান্ড ওভার করতে পারে। আবার ইলেকশনের পরে ওই চিফ অ্যাডভাইজার আবার হ্যান্ড ওভার করে দেবে প্রধানমন্ত্রীকে। এই জটিলতাগুলি তো আছে, আপনি এই জটিলতার থেকে বের হয়ে আসতে পারছেন না তো এখনো। এই জন্য ট্রাইপার্টাইট একটা এগ্রিমেন্টের মাধ্যমে
শেখ হাসিনা উইল কাম টু দিস কান্ট্রি। তারপরে সারেন্ডার করুক, উনি আদালতে যাক না যাক কি হবে, বাট আপনি ডায়ালগ ছাড়া, ডায়ালগে ইন্ডিয়া থাকবে, বাংলাদেশ থাকবে, শেখ হাসিনা থাকবে। আবার আবার গভর্নমেন্টের পক্ষ থেকে ঠিক নয়, বিএনপির কোন কোন শীর্ষ নেতা বলছেন যে এখানে শেখ হাসিনা কোনো ফ্যাক্টর নয়, শেখ হাসিনা কোনো পক্ষ হতে পারে না, পক্ষ দুইটা, একটা হচ্ছে বাংলাদেশ সরকার আর একটা হচ্ছে ভারত সরকার। আপনি তাদের এই বক্তব্যকে কিভাবে মূল্যায়ন করবেন? তারা অবুঝ, তারা জানে না, দে হ্যাভ নো আইডিয়া যে কান্ট্রিজ কিভাবে চলে, ডিপ্লোম্যাটিক ইয়েটা কি হয়, কোথায় কি আছে, আইনের কি সিচুয়েশন আছে, দে হ্যাভ নো আইডিয়া, দে অবুঝ। এই 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 জন্যই তো সরকার কিছু বলছে না। এইগুলি এমনি ওই একটা হয় যে আপনি স্টেডিয়ামে ফুটবল খেলেন, একটা হয় যে কিছু ছেলে পেলেরা রাস্তায় খেলে, এরা হলো ওইটা, দে আর নট এ রেকগনাইজ টিম যে কিছু বুঝবে। এইটা কোনো ভ্যালু হয়। এর সমাধানটা কোথায় গিয়ে ঠেকতে পারে? আর সমাধান না হলেও কোন অনিশ্চয়তার দিকে আমরা যাচ্ছি? আপনার শেষ মন্তব্যটি জানতে। আমি আপনাকে একটা এক্সাম্পল হাফতারের দিয়েছি, আপনি ইন্ডিয়ান পস্টারিংটাও জানেন যে কি আছে। তো এই অ্যানালিসিসটা আমি মুখ থেকে কিছু না বলে এটা বুঝতে পারছেন যে কোথায়, আমি এই কারণে তো দিলাম। দেখেন, সিমিলার সিমিলার অবস্থা হয়েছিল হন্ডুরাসের, এই আমেরিকান কনস্পিরেসি। হ্যাঁ, হন্ডুরাসের প্রেসিডেন্টকে তারা সরিয়ে দিল, হন্ডুরাসের প্রেসিডেন্ট কস্টারিকা চলে গেল, ঠিক আছে, বাট ওইখানে সিচুয়েশন ওয়াজ ডিফারেন্ট। ডিফারেন্ট এই কারণে ছিল বিকজ উনি যে কস্টারিকা গেলেন, হি ডিড নট গো এজ দ্য প্রেসিডেন্ট, উনি পালিয়ে গেলেন কস্টারিকা। এইখানে পালানো হয় নাই, এইখানে আপনি হেলিকপ্টার, C-130, SSF ট্রেনের মধ্যে সব নিয়ে গিয়ে রেখে এসেছেন, আপনি সিকিউরিটি সাথে গেছে। কিন্তু বুঝছি, আপনি কি C-130 ফ্লাই করতে পারতো ইন্ডিয়ান এয়ার স্পেসে উইদাউট দেয়ার কনসেন্ট? আপনি আমাকে বলেন, পসিবল ছিল? ছিল না। সেটাই। So, এই এই জিনিসগুলি তো বুঝতে হবে, খালি মুখে একটা কথা বলে দিলে তো হবে না, তো নানান ঝামেলা আছে। তো আই থিঙ্ক এই এই ক্যাপাসিটি ক্রিয়েট করতে হবে, ডেপথ ক্রিয়েট করতে হবে টু রান দি গভর্নমেন্ট, তাহলে মুসিবত হয়ে যাবে। মুসিবত তো শুধু বিএনপি বা গভর্নমেন্টের হবে না, দেশের আর রাষ্ট্রের জন্য মুসিবত হয়ে যাবে। আপনাকে অনেক অনেক ধন্যবাদ অ্যাডভোকেট মোহাসেন রশিদ আমাদেরকে সময় দেওয়ার জন্য। আপনি ভালো থাকবেন। দর্শক, আপনারা যারা শুনছিলেন নিশ্চয়ই আপনারা ভালো থাকবেন। এটুকু বুঝতে পারছি যে খুব সংকটটা খুব ভয়ঙ্কর আকারে আমাদের সামনে ধেয়ে আসছে। নিশ্চয়ই আমরা সেটি চাই না। সরকার সুবিবেচনা প্রসূত সিদ্ধান্ত নেবে, এটি আমরা চাই। শেখ হাসিনার প্রথম রাজনৈতিক কর্মসূচি কেমন হতে যাচ্ছে? 24 অগাস্ট বাংলাদেশের রাজনীতিতে এক অভূতপূর্ব অধ্যায়। ক্ষমতাচ্যুত হয়ে দেশ ছাড়তে বাধ্য হলেন শেখ হাসিনা। তারপর কেটে গেছে প্রায় 2 বছর। এই দীর্ঘ সময় আওয়ামী লীগের ভেতরে বাইরে চলেছে নানা হিসেব নিকেশ, অপমান আর স্তব্ধতা, কিন্তু অবশেষে নীরবতা ভেঙেছে। ক্ষমতাচ্যুত হবার প্রায় 2 বছর পর নিজের প্রথম রাজনৈতিক কর্মসূচি ঘোষণা করেছেন শেখ হাসিনা। আর এই কর্মসূচি কোনো প্রতিশোধের নয়, কোনো সশস্ত্র লড়াইয়ের নয়, বরং সম্পূর্ণ এক আইনি ও রাজনৈতিক পথ। ডিসেম্বরে সশরীরে দেশে ফিরে বিচার বিভাগের কাছে আত্মসমর্পণ। যারা ভাবছেন এটা শেখ হাসিনার পরাজয় বা আত্মসমর্পণ, তারা রাজনীতির গভীর চালটা বুঝতে ভুল করছেন। প্রখ্যাত 21 পদকপ্রাপ্ত বাংলাদেশের সিনিয়র সাংবাদিক এবং সম্পাদক স্বদেশ রায়ের গভীর রাজনৈতিক বিশ্লেষণে উঠে এসেছে এক বিস্ফোরক সত্য। গতকাল তার নিজস্ব পোর্টাল সারাক্ষণে তিনি এই নিবন্ধটি লিখেছেন। এই নিবন্ধের আলোকেই আমরা কথা বলতে চাই। সমাজবিজ্ঞানে যেমন 2 আর 2 4 হয় না, রাজনীতির সমীকরণও তেমন সরল নয়। কেন দীর্ঘ 2 বছর সময় নিলেন তিনি? কেন এই আত্মসমর্পণই আসলে প্রতিপক্ষের দিকে ছুড়ে দেওয়ার সবচেয়ে বড় রাজনৈতিক চাল বা মাস্টার স্ট্রোক?
আজ আমরা প্রতিটি লাইন ধরে ধরে বিশ্লেষণ করব এই ঐতিহাসিক মোড়কে। পুরো ভিডিওটি না দেখলে বাংলাদেশের আগামী দিনের রাজনীতির আসল রূপটি আপনার অধরায় থেকে যাবে। প্রথম যে প্রশ্নটি সবার মনে আসবে, শেখ হাসিনা কেন এই রাজনৈতিক কর্মসূচি দিতে প্রায় 2 বছর সময় নিলেন? দেখুন, জনগণের ভেতর থেকে গড়ে ওঠা একটা ঐতিহ্যবাহী রাজনৈতিক দলের যে কোনো কারণেই হোক না কেন, যখন কোনো রাজনৈতিক বিপর্যয় ঘটে তখন 2 বছর সময় কিন্তু খুব বেশি সময় নয়। কোনো নেতা বা বিশেষজ্ঞ শ্রেণী হয়তো তাৎক্ষণিকভাবে বা দ্রুত একটা বিপর্যয়ের কারণ বুঝতে পারেন, কিন্তু একটি রাজনৈতিক দলের মূল প্রাণ শক্তি কারা? তারা সাধারণ কর্মী। সেই তৃণমূল কর্মীদের কাছে বিপর্যয়ের মূল কারণ স্পষ্ট হতে, ধাক্কা সামলে উঠতে এবং বাস্তবতাকে মেনে নিতে একটা সময়ের প্রয়োজন পড়ে। আওয়ামী লীগের মতো দল যা কোনো প্রাসাদ বা সামরিক ছাউনি থেকে তৈরি হয়নি, যা একেবারে জনগণের ভেতর থেকে লড়াই সংগ্রামের মাধ্যমে গড়ে উঠেছে। তাদের সব ধরনের বিপর্যয়কে রাজনৈতিক বিপর্যয় হিসেবেই মেনে নিতে হয়। আর সেই ধাক্কা কাটিয়ে ওঠার জন্যই এই 2 বছরের সময়টা ছিল অত্যন্ত জরুরি ও কৌশলগত। স্বাধীনতার পর 2024 সালের আগে আওয়ামী লীগ সবচেয়ে বড় বিপর্যয়ে পড়েছিল 1975 সালের 15 আগস্ট। সপরিবারে বঙ্গবন্ধুকে হত্যার মাধ্যমে সেদিন আওয়ামী লীগকে ক্ষমতাচ্যুত করা হয়েছিল। দৃশ্যত সেটা ছিল একটা সামরিক অভ্যুত্থান, যেখানে বিপদগামী কিছু সেনা সদস্য সংবিধান ভেঙে সেই নৃশংস কাজ করেছিল। এর পেছনে একটা নিখুঁত নকশা বা ম্যাটিকুলাস ডিজাইন ছিল। কিন্তু মজার বিষয় হলো 1975-এর 15 আগস্টের পর দলের নীতি নির্ধারকরা যখন গোপনে আলোচনায় বসলেন, তারা দ্রুত সিদ্ধান্ত নিয়েছিলেন যে এটা তাদের এক প্রকার রাজনৈতিক পরাজয় এবং তাদের রাজনৈতিক পথেই ভবিষ্যৎ তৈরি করতে হবে। কিন্তু 1975 আর 2024-এর মধ্যে একটা মস্ত বড় মনস্তাত্ত্বিক তফাৎ ছিল। 75-এ বঙ্গবন্ধু ও জাতীয় 4 নেতাকে হারানো বিশাল বেদনা থাকলেও কর্মীদের একটা বড় সান্ত্বনা ও গর্ব ছিল, জনগণ তাদের ক্ষমতাচ্যুত করেনি, করেছে একদল সামরিক চক্র। অথচ 2024-এর অগাস্টে যখন শেখ হাসিনা দেশ ছাড়লেন, তখন ডক্টর ইউনূস ক্ষমতা দখল করে আমেরিকায় যাওয়ার পূর্ব পর্যন্ত আওয়ামী লীগ কর্মীরা চরম অপমানিত ও হতভম্ব বোধ করছিলেন। কেন? কারণ তাদের মনে হচ্ছিল দেশের সাধারণ জনগণ হয়তো তাদের প্রত্যাখ্যান করেছে, জনগণ তাদের ক্ষমতাচ্যুত করেছে। এই মনস্তাত্ত্বিক গ্লানি কর্মীদের স্তব্ধ করে দিয়েছিল। কিন্তু রাজনৈতিক পর্দা সরতে সময় লাগে না। এই অপমান ও গ্লানি ঝেড়ে ফেলে কর্মীরা আবার কবে সোজা হয়ে দাঁড়ালো, যখন খোদ ডক্টর ইউনূস আমেরিকার ক্লিন্টন ফাউন্ডেশনের মঞ্চে দাঁড়িয়ে বিশ্ববাসীর সামনে নিজেই ফাঁস করে দিলেন আসল সত্য। ইউনূস স্পষ্ট করলেন 2024-এর এই ঘটনা কোনো স্বতঃস্ফূর্ত গণ অভ্যুত্থান ছিল না, বরং তার নিজের ভাষায় এটা ছিল এক অ্যামেজিং ম্যাটিকুলাস ডিজাইন এবং এক নিখুঁত পরিকল্পিত নকশা। শুধু তাই নয়, তিনি সেই মঞ্চে এই ম্যাটিকুলাস ডিজাইনের অন্যতম মাস্টারমাইন্ড মাহফুজ আলমকে পরিচয় করিয়ে দিলেন। এরপর একে একে অন্য মাস্টারমাইন্ডরাও তাদের কাজের মাধ্যমে জনগণের সামনে চিহ্নিত হতে শুরু করলো। এর সাথে যুক্ত হলো আরো কিছু অকাট্য প্রমাণ। সত্য কথা বলার অপরাধে ব্রিগেডিয়ার সাখাওয়াত হোসেনকে স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে সরিয়ে দেওয়া হলো। সোশ্যাল মিডিয়ায় একের পর এক ভিডিওতে জুলাইয়ের রাজপথে উগ্রপন্থী জঙ্গিদের উপস্থিতি স্পষ্ট হলো। পাবনায় এক বিএনপি নেতা গর্ব ভরে বক্তব্য দিয়ে বললেন, তার নেতৃত্বে যদি ওইভাবে পুলিশ হত্যা না করা হতো তবে শেখ হাসিনা সরকারের পতন ঘটানো যেত না। একইভাবে জুলাই ষড়যন্ত্রের এক সমন্বয়ক টেলিভিশনের পর্দায় বসে মেট্রো রেল ধ্বংসের কৃতিত্ব দাবি করলেন। অনেকেই পুলিশ হত্যার দাবি করলেন এবং স্বীকার করলেন এই সন্ত্রাসী ও ধ্বংসাত্মক কাজগুলো না করলে শেখ হাসিনা সরকারের পতন সম্ভব হতো না। সর্বশেষ বিএনপির সংরক্ষিত এমপি নীলুফার মনি এক টক শোতে স্পষ্ট করে দিলেন যে জুলাই আন্দোলনে যারা মারা গেছে তারা সবাই পুলিশের গুলিতে মরেনি। মিছিলের পাশের মানুষ হঠাৎ গুলি খেয়ে পড়ে গেছে, অথচ বুঝতেই পারেনি কে বা কারা কোথা থেকে গুলি চালালো। নীলুফার মনি অত্যন্ত দায়িত্ব নিয়ে এক পর্যায়ে বলেই ফেললেন, বাস্তবে 5 আগস্ট ছিল একটি রক্তপাতহীন সামরিক কূপ। যখন এই সমস্ত অডিও ভিজুয়াল তথ্য এবং প্রতিপক্ষের মুখ থেকে আসা স্বীকারোক্তি দেশের মানুষের ও আওয়ামী লীগ কর্মীদের সামনে এলো, তখন তারা পরাজিত হলেও আর মনস্তাত্ত্বিকভাবে অপমানিত রইল না। তারা বুঝলো জনগণ তাদের ক্ষমতাচ্যুত করেনি, বরং একটা আন্তর্জাতিক ও অভ্যন্তরীণ গভীর চক্রান্তের মাধ্যমে এটা করা হয়েছে।
আর এখানেই শেখ হাসিনার রাজনৈতিক পরিপক্কতা। নীলুফার মনি বাস্তব অভিজ্ঞতা থেকে সামরিক কুইয়ের দিকে আঙ্গুল তুললেও বা 1975-এ সেনাবাহিনীর কিছু সদস্য জড়িত থাকলেও আওয়ামী লীগ কিন্তু কখনো কোনো পেশার সমগ্র মানুষকে বা সেনাবাহিনীকে ঢালাওভাবে দায়ী করেনি। 1975-এ আওয়ামী লীগ বলেছিল বিপদগামী কিছু সেনা সদস্য। এবারও ডক্টর ইউনূস বা কিছু সংবাদপত্র সম্পাদক এই মেটিকুলাস ডিজাইনের অংশীদার হওয়া সত্ত্বেও শেখ হাসিনা বা তার দল দেশের মূল চালিকা শক্তি সেনাবাহিনীর দিকে কোনো আঙ্গুল তুলছেন না। বরং রয়টার্সকে দেওয়া এক সাক্ষাৎকারে শেখ হাসিনা অত্যন্ত সহজ কিন্তু গভীর এক লাইনে বলেছেন, দীর্ঘদিন ক্ষমতায় থাকলে কিছু ভুল ভ্রান্তি হতে পারে। তিনি তার ক্ষমতাচ্যুত হওয়াকে নিজস্ব ব্যর্থতা বা ভুল হিসেবে মেনে নিয়ে পরবর্তী অধ্যায় শুরু করছেন। কারণ তিনি জানেন রাজনীতির সামনের দিকে থাকে জনগণ আর দর্শন, আর পেছনের অন্ধকারে থাকে ষড়যন্ত্র, গুপ্ত ঘাতক, বুলেট, গ্রেনেড আর বোমা। চিলির আলেন্দে যেমন মৃত্যুর আগে বুলেটের তাড়া অনুভব করেছিলেন, বঙ্গবন্ধু যেমন 1973 সালে আলেন্দের মতো মৃত্যুর আশঙ্কা করেছিলেন, তেমনি শেখ হাসিনার 4 দশকের রাজনীতিতেও গ্রেনেড, বুলেট কম ছোটেনি। গান্ধী, কেনেডি, ইন্দিরা গান্ধী, বেনজির ভুট্টো বা গাদ্দাফি সবাই তো এই পেছনের অন্ধকারের শিকার। এই ষড়যন্ত্র মোকাবিলা করতে না পারাও যে এক ধরনের রাজনৈতিক ব্যর্থতা, শেখ হাসিনা সেটা স্বীকার করে নিয়েছেন। সাংবাদিক স্বদেশ রায় তার আর্টিকেলে দেখাচ্ছেন 1975-এর চেয়ে এবার আওয়ামী লীগ অনেক দ্রুততার সাথে রাজনৈতিকভাবে ঘুরে দাঁড়াচ্ছে। কেন? কারণ ইউনূস এবং তার সহযোগীদের একের পর এক কথায় স্পষ্ট যে তাদের 5 আগস্টের মিশন শতভাগ সফল হয়নি। কেন সফল হয়নি? কারণ তারা শেখ হাসিনাকে সশরীরে হত্যা করতে ব্যর্থ হয়েছে। 2004 সালের 21শে আগস্টের মতো 2024-এর 5 আগস্টেও তারা আওয়ামী লীগকে নেতৃত্ব শূন্য করতে পারেনি। আর এই কারণে ইউনূস সরকার দ্রুত বুঝতে পারে যে শেখ হাসিনা যে কোনো মুহূর্তে বড় রাজনৈতিক কর্মসূচি ছুড়ে দেবেন। আওয়ামী লীগের মতো জনসমর্থিত দলের রাজনৈতিক কর্মসূচি কোনো অনির্বাচিত ও জনভিত্তিহীন সরকার মোকাবিলা করতে পারে না। তাই তারা সংস্কারের নাম করে দীর্ঘদিন ক্ষমতায় থাকার পরিকল্পনা বাদ দিয়ে এক প্রকার বাধ্য হয়ে তথাকথিত নির্বাচনের মাধ্যমে একটা রাজনৈতিক সরকার গঠনের পথ নেয়। কিন্তু সেই নির্বাচনের মূল বাধা ছিল আওয়ামী লীগ। শেখ হাসিনা যেখানেই থাকুন না কেন, আওয়ামী লীগকে যদি স্বাভাবিকভাবে নির্বাচনে অংশ নিতে দেওয়া হতো, তবে শুধু নির্বাচনের মাঠ বা ফলাফল নয়, দেশের পুরো দৃশ্যপট বদলে যেত। তাই ক্ষমতাকে নিজেদের গোষ্ঠীর মধ্যে রাখতে তারা নির্বাহী আদেশে আওয়ামী লীগকে নির্বাচন থেকে দূরে সরিয়ে রাখলো। সরকারকে এক প্রকার বৈধতা দিতে তৃণমূল আওয়ামী লীগ গড়ার চেষ্টা হলো, জাতীয় পার্টিকে জোর করে নির্বাচনে নেওয়ার চেষ্টা হলো, কিন্তু সব চেষ্টা ব্যর্থ করে দিয়ে আওয়ামী লীগকে ভাঙা সম্ভব হয়নি। এখন শেখ হাসিনা যে কর্মসূচি দিয়েছেন তা হলো তিনি এবং তার দলের দেশ ও বিদেশে থাকা সাজাপ্রাপ্ত নেতাকর্মীরা সকলে একসাথে দেশের বিচার বিভাগের কাছে আত্মসমর্পণ করবেন। এই কর্মসূচি কিন্তু খুব সাধারণ মনে হলেও এর গভীরের বার্তাটি অত্যন্ত শক্তিশালী। তিনি তার ক্ষমতাচ্যুতির জন্য কাউকে দোষ দিচ্ছেন না, কোনো প্রতিশোধের ভাষা ব্যবহার করছেন না, বরং বিচার বিভাগের প্রতি এই সর্বোচ্চ সম্মান দেখিয়ে তিনি দেশ ও বিশ্ববাসীকে বার্তা দিলেন যে ডক্টর ইউনূস মব ভায়োলেন্সের মাধ্যমে রাষ্ট্রে যে প্রতিহিংসার জন্ম দিয়েছিলেন, যার শিকার হয়ে দেশের বিচার বিভাগ, প্রশাসন, শিক্ষক, বুদ্ধিজীবী, পুলিশ ও সেনাবাহিনী ধ্বংসের মুখে পড়েছে, শেখ হাসিনা সেই মব কালচার থেকে দেশকে বের করে এনে একটি সাংবিধানিক স্থিতিশীলতা আনতে চান। তিনি বলটি এখন সরাসরি বর্তমান সরকারের কোর্টে ছুড়ে দিয়েছেন। রয়টার্সের রিপোর্টে বলা হয়েছিল শেখ হাসিনা দেশের বিপুল উন্নয়ন করলেও প্রতিষ্ঠানগুলোকে দুর্বল করেছিলেন। শেখ হাসিনা নিজের ভুল স্বীকার করে নিয়ে এখন সেই ভাঙা প্রতিষ্ঠানগুলোকে জোড়া লাগাতে এবং দেশের স্বার্থে স্থিতিশীলতা ফেরাতে আইনি সহযোগিতার এক দৃঢ় অঙ্গীকার করলেন। নিরাপদ দূরদেশ থেকে সরাসরি মৃত্যুর মুখোমুখি এসে দাঁড়ানোর এই যে সিদ্ধান্ত, এটা শেখ হাসিনাকে ব্যক্তি জীবনে যে ঝুঁকিতেই ফেলুন না কেন, রাজনৈতিক ও দেশপ্রেমের এক চরম উঁচু বেদিতে তাকে বসিয়ে দিয়েছে।
শেখ হাসিনার এই কর্মসূচির পর বর্তমান সরকারের পররাষ্ট্র প্রতিমন্ত্রী শ্যামা ওবায়দ রাষ্ট্রীয়ভাবে না হলেও একটি অনুষ্ঠানে বলেছেন, শেখ হাসিনাকে ফিরিয়ে এনে প্রকাশ্যে ফাঁসি কার্যকর করা হবে। আধুনিক সাংবিধানিক রাষ্ট্রে এই প্রকাশ্যে ফাঁসির কথা বলা কিন্তু এক ধরনের বর্বরতা বা মব মানসিকতারই বহিঃপ্রকাশ। শ্যামা ওবায়দ মুখে যাই বলুন, শেষ পর্যন্ত তাকেও সত্য ও সুন্দরের ওপর পা রাখতেই হবে। কারণ শেখ হাসিনা কোনো ষড়যন্ত্রের পথ নেননি, তিনি দিয়েছেন নিখাদ রাজনৈতিক কর্মসূচি। আর রাজনীতির পথ চিরকালই সত্য ও সুন্দর দিয়ে তৈরি হয়। রাজনীতির ভেতরে ষড়যন্ত্রকারী বা হত্যাকারীরা ঢুকে পড়তে পারে, কিন্তু শেষ পর্যন্ত টিকে থাকে সুস্থ রাজনীতি। ক্ষমতাচ্যুত হবার 2 বছরের মাথায় এসে শেখ হাসিনা তার প্রথম রাজনৈতিক কর্মসূচি দিয়েছেন, যা শুরু হবে আগামী ডিসেম্বর নাগাদ। পথটা এখনো দীর্ঘ, আর এই দীর্ঘ পথ যে একেবারে শান্ত বা নিস্তরঙ্গ থাকবে তা কিন্তু বলা যায় না। প্রতি মুহূর্তে এই শুরুর আগে শুরু দেখতে এখন চোখ রাখতে হবে বাংলাদেশের রাজনীতির দাবার বোর্ডে। এই মুহূর্তের ভিডিও থেকে বিদায় নিতে চাইছি, দেখা হবে পরবর্তী ভিডিওতে।